আসলে কি জানেন, বাড়িতে থাকতে রোজ এই সময়ে যোগাসন করাটা আমার অভ্যেস ছিল তো। তাই তো এই দেখুন, এত কাণ্ড করেও কিন্তু আপনি হাসপাতালে আসাটা আটকাতে পারলেন না। হ্যাঁ, সে মশাই আমার দুর্ভাগ্য। এই ছোটবেলা থেকেই রোগটা আমার শত্রু। তবে যোগাসন করতাম বলেই অনেক দিন বেশ ভালো ছিলাম। আর ডাক্তার বলেছে কয়েকটা ডায়ালিসিস হলেই আমি আবার সুস্থ হয়ে উঠব। আচ্ছা, ডায়ালিসিসে খুব কষ্ট না? হ্যাঁ, তা তো একটু হয়ই। আচ্ছা, ডায়ালিসিস চলতে চলতে এসব আবার বলছেন কেন? হ্যাঁ, ছেলেকে বলতে হবে ডায়ালিসিসে যাবার আগে বেশ কিছু কলা দিয়ে যেতে, যদি আর খাবার সুযোগ না পাই। আস্তে, এটা হাসপাতাল, পার্কের বেঞ্চ নয়। দেখলেন দেখলেন কি? এই ডাক্তারদের চেম্বারে যেমন ছবি থাকে ঠিক তেমন দেখাচ্ছে না? আপনাকে নিয়ে কটা দিন বেশ আনন্দেই কাটবে। কি ভাবছেন স্যার? ভাবছি একটা অঙ্কের কথা। অঙ্ক? দেখো না, আমাদের এই ডিপার্টমেন্টে কত রকমের পেশেন্ট, প্রত্যেকে আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা রোগ, আলাদা আলাদা সব সিমটমস। আবার দেখো, পরিণতিটাও কিন্তু আলাদা আলাদা। এই ব্যাপারটা আমাকে হন্ট করে, তোমাকে করে না? পরিণতিটা কি স্যার? হয় জীবন, না হয় মৃত্যু। দেখো, কিছু নৌকো যেন ভাসতে ভাসতে চলেছে মহাসমুদ্রের দিকে, যেখানে নদী আর সাগরের সঙ্গম। সেই পর্যন্ত আমাদের চেষ্টা করে যেতে হয় যাতে এই নৌকোগুলোকে ওই মৃত্যু নামক মহাসমুদ্রে পতনের হাত থেকে বাঁচিয়ে জীবন নদীতে আবার ফিরিয়ে দেওয়া যায়। তুমি বলরাম মিত্রের কথা ভাবো না? মানে ওই বেনেডিক্ট? বেনেডিক্ট মানে ভদ্রলোক তো বানানা অ্যাডিক্ট, তাই ওটাও শর্ট নেম। ভদ্রলোকের দুটো কিডনি ড্যামেজড, প্রেশারের কন্ডিশন ভালো না, হার্টের কন্ডিশন ভালো নয়, ট্রান্সপ্লান্টেশনের ধকল সইতে পারবেন না। অদ্ভুত মানুষ স্যার। দেখে কেউ বলবে যে ভদ্রলোকের অত পয়সা, কিন্তু সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং করে গেল। এবার তো 5 ভূতে মিলে ওনার সমস্ত সম্পত্তি লুটোপুটে খান। এই সমস্ত কেসগুলো খুব ইন্টারেস্টিং লাগে জানো। এই যে সমস্ত মানুষরা তাদের জীবন সম্পর্কে আর কোনো আকর্ষণই নেই, এক ধরনের একটা রিজেকশন এসে গেছে, এই সমস্ত মানুষগুলোকে জীবনমুখী করে তোলা। কে বাবু তুমি? কোত্থেকে উদয় হলে? আমি সীতানাথ। আপনি বলরাম বাবু তো? বাড়ি কৃষ্ণনগর, তাই তো? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে একই ভেড়ার পাল। তা আমার ঠিকুজি কুলুজি কোত্থেকে জানলে? এই ওয়ার্ডে নতুন কেউ এলে তার বায়োডাটা আমার কাছে চলে আসে। কেন, তুমি কি এই হসপিটালের সিএমও? না না, আমি সীতানাথ। ও সীতানাথ আমাদের মতোই এই হাসপাতালের একজন সাধারণ পেশেন্ট। তবে ও অনেকদিন এখানে আছে, অবশ্য জানি না আরো কতদিন থাকবে। বাসুদেব আর আমায় নিয়ে পড়লেন। তোমার বায়োডাটাটা আমি বলরাম বাবুকে দিয়ে দিচ্ছি। ওর মতো হাসি খুশি ছেলে
আপনি এই হাসপাতালে আর একটিও পাবেন না। ছেলে? এ যদি ছেলে হয় তাহলে আমি এখনো সঞ্জীব কুমার। রাইট। তুমি হেমপ্রভা দেবীর কথা ভাবো না, কি অসাধারণ মানুষ না, কি অসাধারণ অ্যাফেকশন ওনার ভেতরে। মানে যে কোনো লোককে নিমেষের মধ্যে কাছে টেনে নিতে পারেন। সারাটা জীবন তো একবারে দাপিয়ে বেরিয়েছেন, মানে যাকে বলে একেবারে বেঁচে থাকার মতো বেঁচে থেকেছেন। অথচ দেখো সেই মানুষটাকে আজকে কি নিঃসঙ্গ, কতখানি একা, যেন কোথাও যাওয়ার নেই, কোনো ঠিকানা নেই। এই সমস্ত পেশেন্টদের কিন্তু এক্সট্রা কেয়ার নেওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। স্যার, আমি মনে করি এইসব পেশেন্টরা খুবই লাকি, কারণ আপনার মতো ডাক্তারের কেয়ার পাওয়াটা ভাগ্যের ব্যাপার। দেখো শুভ্রাংশু, তোমার মুখে এই ধরনের সেন্টিমেন্টাল কথা কিন্তু আমি আশা করি না। এসব বলবে কারা? যারা নিজেদের প্রতি এবং পেশেন্টদের প্রতি ডিউটিফুল নয়। পৃথিবীর সমস্ত ডাক্তারদের যা যা করা উচিত তা যদি একজন ডাক্তার করার চেষ্টা করে, তবে তার গলায় প্রশংসার মালা চড়ানোর চেয়ে নিজের কর্তব্যের প্রতি মনোযোগী হওয়াটা অনেক বেশি জরুরি নয়? স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো সেন্টিমেন্টাল কথা ভাববো না। টিউনিংটা করো, নিজেকে টিউন করো, হিসেবই হও না, পাগল হও পাগল। উনি খুব মজার মানুষ, তোমার সঙ্গে জমবে ভালো। আরে জমাতেই হবে। এইখানে সব সময় হাসি মুখে থাকতে হবে, মুখ গোমরা করে থাকা চলবে না। বেশি জোরে হাসলে কিন্তু নার্স বকে। এই তো একটু আগে বকে গেছে। আরে শব্দ করে হাসতে হবে, এর কোনো মানে আছে নাকি? হাসিটা আপনার ভেতরে থাকলেই হলো। বাহ, বেড়ে বলেছে তো, হাসিটা ভেতরে থাকলেই হলো। কিন্তু কজন মানুষের ভেতরে হাসি থাকে বলো তো? ওর থাকে, বিয়ে থা করেনি, বসুধাই ওর কুটুম্ব। মরুণের বালুকা বেলায় স্মরণ চিহ্ন আঁকি, তবু চলে যাব দূরে, বহু দূরে। এই হাসপাতালে তো আপনার অনেকদিনই হয়ে গেল, তাই না? অনেক দিন। কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি, আপনার ছেলে কি করেন? চাকরি, কোথায়? গভর্নমেন্ট, হোম ডিপার্টমেন্ট, সেক্রেটারি। আচ্ছা, আইএএস। তাই মায়ের প্রতি কর্তব্যে কোনো ফাঁক রাখেননি? তা রাখে না, মাকে দেখতে আসা ছাড়া আর কোনো কর্তব্যেই ফাঁক রাখে না। তুই বিশ্বাস কর মা, তোর বাবার শরীরটা সত্যি খারাপ। তোমরা কি আমাকে বাচ্চা ভাবো মা? যা বোঝাবে আমি তাই বুঝবো। বাবার আসতে ইচ্ছে করেনি তাই উনি আসেননি, এতে আমি রাগ করবো কেন? আর তাছাড়া বাবা তো বরাবরই ডাক্তার, হাসপাতাল এসব অপছন্দ করতেন। সেটা অবশ্য ঠিক, তবে নিজের মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকলে কোন বাপ মার ইচ্ছে করে না বল দেখতে আসতে? আমি কতদিন এখানে ভর্তি হয়েছি মা? বাবা একদিনও এসেছে? তুমি আর বাবার হয়ে সাফাই কেউ না। আপনার তো এরকম অভিমান করা সাজে না, এত বড় ছেলের মা হয়ে। কে জানে, সময় করতে পারে না, না সময় করতে চায় না, জানি না। শুভ্রাংশুর কাছে শুনছিলাম আপনার নাকি
খুব অভিমান আপনার ছেলে আর ছেলের বউয়ের ওপর? আপনি নাকি বাড়ি যেতে চান না? ওটা তো আমার বাড়ি নয়, ওটা তো আমার ছেলের বাড়ি। ছেলের বাড়ি কি মায়ের বাড়ি হয় না? কি শুনতে চাও বলো তো? একটা খুব সহজ প্রশ্নের উত্তর। সেই উত্তর শুনে তোমার লাভ? না, সেই হিসেবে লাভ কিছু নেই, তবু সন্তান সম্পর্কে মায়ের মনোভাব কেমন হওয়া উচিত সেটা আরেকবার নতুন করে বুঝে নিতে চাইছিলাম। চেষ্টা করো না, বুঝতে চাইলেও বুঝতে পারবে না। যদি সব সন্তান একই রকম না হয়, তাহলে নিশ্চয়ই সব মাও একই রকম নাও হতে পারে। কিন্তু সব মাই তো সন্তানকে ভালোবাসেন। কেমন আছো? কি করে ভালো থাকি বল? আর কেউ ভাবুক না ভাবুক, আমি তো মা। আমি না ভেবে থাকি কি করে বলতো? অত ভাবতে হবে না, যা হয় হবে। আর কি বা হবে, বড়জোর তোমাদের মেয়ে মারা যাবে, এই তো। আচ্ছা, আবার তুই এই সমস্ত অলক্ষণী কথাগুলো বলছিস? তুমিও তো এসের পর থেকে কিরকম উল্টোপাল্টা কথা বলে চলেছো। রোগীর সঙ্গে দেখা করতে এসছো বলে কি সারাক্ষণ রোগ নিয়ে কথা বলে যেতে হবে? অন্য কোনো কথা নেই তোমার? ঠিক আছে মা, আর এসব কথা বলবো না। আচ্ছা বল, কি বলবি বল, বল কি অন্য কথা বলবি? শোনো না, এই পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠ সম্পদগুলির মধ্যে একটা হচ্ছে মায়ের ভালোবাসা। সব সন্তানই কি তার মূল্য বুঝতে পারে? যে পারে সে তার মাকে দু হাতের মধ্যে আগলে রাখার চেষ্টা করে। বিশেষ করে যে মা তার স্বামীকে হারিয়েছে অনেক দিন আগে, আর কত যুদ্ধ করে সেই ছেলেকে মানুষ করেছে। বুড়ো বয়সে পৌঁছে সে মা যতই বাতিল হোক, যে ছেলে তার মাকে সবচেয়ে দামি সম্পত্তি হিসেবে যত্ন করে রাখে, সেই ছেলের জন্য তার মায়ের বুক গর্বে ভরে ওঠে। আর সেই ছেলের বাড়ি তখন সেই একা মায়ের মনে হয় স্বর্গ। যাকে তোমাকে এসব কথা কেন বলছি আমি, আমাকে ক্ষমা করে দিও ভাই। দেখুন, আমি আপনার ছেলেকে দেখিনি, চিনি না ওকে, কিন্তু আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে আমার সম্পর্কে আপনার এরকম পাহাড়ের মতো অভিমান আছে জানার পর আমার বেঁচে থাকবার ইচ্ছেটাই হতো না। এই হাসপাতালে সবাই তোমাকে দরদি ডাক্তার বলে। তুমি আসার পর থেকে নাকি এখানকার চেহারা বদলে গেছে। আজ বুঝলাম কেন বলে এ কথা। তোমাদের জামাই। ও মা, আচ্ছা শোনো মেয়ের কথা। যাবে না কেন? ও তো প্রায় যাই, তো ওই তো কালকেই এসেছিল। কাল গিয়েছিল?
কি বললো? ওই যে প্রাইজা করে, এসে তো প্রথমে ছোটনের সঙ্গে ক্যারাম খেলতে বসে, তবে অবশ্য মাঝে মধ্যে ওই টিভিটাও দেখে। তারপর তোর বাবা সান্ধ্যভ্রমণ সেরে বাড়িতে যখন আসে তখন তার সঙ্গে গল্প করে। তোর শরীর কেমন আছে, আর কতদিন ডায়ালিসিস চলবে, ব্লাড লাগবে নাকি, এই সব নানান কথা। তুমি মিথ্যে কথা বলছো আমাকে খুশি করার জন্য। আচ্ছা ঠিক আছে, ও আসলে তুই ওকেই জিজ্ঞেস করিস সত্যি কি মিথ্যে। তুমি এখানে আসতে ওকে বারণ করে দিও মা। কেন? কিছুই তো দিতে পারলাম না মানুষটাকে। তারপর এই হাসপাতালের বেডে শুয়ে ওর সঙ্গে কথা বলতে আমার খুব খারাপ লাগে, বিশ্বাস করো। কি করবি বল মা, সবটাই তো আমাদের ভাগ্য। আমাদের এমন হাসি খুশি মেয়েটা পাড়ায় ছোট থেকে বড় পর্যন্ত সবাই মন্দিরাদি বলতে অজ্ঞান। কারো কিছু হলে সে ছুটে ছুটে যেত, সেই আজ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে। আমরা সবাই মিলে চেষ্টা করে আপনার শরীরটাকে না হয় সুস্থ করে তুললাম, কিন্তু তারপর আপনাকে তো আবার ওই আপনার ছেলের সংসারে ফিরে যেতে হবে। কিন্তু এই ভাঙা মন নিয়ে আপনাকে তো আমি পাঠাতে পারবো না। ছেলের উপর সমস্ত অভিমান আপনাকে ছাড়তে হবে। ঠিক আছে, তুমি আমার ছেলের সঙ্গে কথা বলে দেখো সে আমায় সত্যি নিয়ে যেতে চায় কি না। সেটা তো তোমার আগে জানা দরকার। আচ্ছা, এখন আমি আসি, আবার পরে আসবো। এসো। শোনো মা, তুমি যদি আমার কাছে এসে এরকম কাঁদো না, তাহলে প্লিজ তোমাকে কষ্ট করে হাসপাতালে আসতে হবে না। দেখো মেয়ের কথা, হ্যাঁ, তোর নিজের কষ্টের কথা আমাকে বলছিস? হ্যাঁ, খিরে, আর আমার চোখে জল এলি তুই অমনি। মা, মা গো। ওরে শোনা, তুই তো মা হোসনি, মা হলে বুঝতিস রে, সন্তান অসুস্থ থাকলে মার কত দুশ্চিন্তা। সেটা তো আমি আর কোনোদিনই বুঝতে পারবো না। মন্দিরা, আমার মা আমার, আমি ওসব ভেবে বলিনি রে, আমি ওসব ভেবে বলিনি মা। কিন্তু মা, এটা তো সত্যি, আমি আর কোনোদিন মা হতে পারবো না।